আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফৌজদারি কার্যবিধি। আমরা মোটামুটি রমজান মাসে আরো দুটা ক্লাস নিব, যেখানে আমাদের দেওয়ানি কার্যবিধি এবং বার কাউন্সিল রুলস এন্ড অর্ডার গুলো বাকি থাকবে। তো আজকের আলোচনাটি আমরা শুরু করব ফৌজদারি কার্যবিধির বেসিক জিনিসগুলো নিয়ে। যেহেতু অনেক বড় একটা আমাদের সাবজেক্ট, আসলে এটা আমরা কিভাবে পড়তে পারি যাতে আমাদের মনে থাকে, এই জন্য আমাদের বেসিক কিছু নলেজের অবশ্যই প্রয়োজন আছে। না হলে যেটা হবে যে এত বড় সাবজেক্ট দেখে আমরা কিন্তু বুঝতেই পারবো না যে কোথা থেকে আমরা পড়া শুরু করব, কোনটা পড়বো বা কোনটা বাদ দিব। আর যেহেতু এটা একটা পদ্ধতিগত আইন, তো এমন কিছু জিনিস আছে যে পদ্ধতিগুলো বাদ দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। এর পাশাপাশি কিছু বেসিক নলেজেরও প্রয়োজন আছে বাস্তব পক্ষে, তো সেটাও আমরা দেখার চেষ্টাটা করব। তো সর্বপ্রথমেই যদি আমরা বেসিক কিছু ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি, যেমন আমরা দেওয়ানি মামলায় জানি যে একটা দেওয়ানি মামলা কিভাবে দায়ের করা হয়, খুবই সহজভাবে একটার পর একটা স্টেপ গুলো অলরেডি আমাদের মুখস্থ আছে। তো একই রকম ভাবে আপনি যখন ফৌজদারি কার্যবিধির মূল মেরুদণ্ডটা খুঁজতে যাবেন, আপনি কিন্তু একবার দেখে খুঁজে পাবেন না। এই জন্য আপনার উচিত হবে যে কোনো একটা অপরাধ নিয়ে আপনি যখন চিন্তা করবেন যে এই অপরাধটা শুরু থেকে অপরাধের শেষ একদম ফাইনাল বিচারের পর্যন্ত স্টেপ টু স্টেপ কিভাবে যাচ্ছে, তখনই গিয়ে আপনার কাছে ফৌজদারি কার্যবিধি ইজি মনে হবে। তো দেখেন, সর্বপ্রথমেই আমরা যদি একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, একটা অপরাধ যখন সংগঠিত হয়, এখন এই আইনের মধ্যে ডেফিনেশনে কিন্তু দেওয়া আছে ফৌজদারি কার্যবিধিতে যে অফেন্স জিনিসটা কি। বলতেছে যে প্রচলিত আইনে যেটা অপরাধ হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে কোনো কাজ করা অথবা কোনো কাজ থেকে বিরত থাকা, ওইটাই হচ্ছে আমাদের অপরাধ। তো এরকম যখন আমাদের বাস্তব জীবনে একটা অপরাধ সংগঠিত হয়, তখন আমরা কি করি? আমাদের চোখের সামনে দুইটাই পথ থাকে। হয় আমরা যাব থানায়, পুলিশ স্টেশনে, অথবা যাব আমরা আদালতে মামলা করার জন্য। তাহলে একটা অফেন্স বা অপরাধ যখন সংগঠিত হচ্ছে, আমাদের যাওয়ার যে স্থানটা, এই যে আমরা পুলিশ থানায় যাব না আদালতে যাব, প্রথমে আপনাকে চিন্তা করতে হবে যে তাহলে আমরা দুইটা পথ পাচ্ছি, যে পুলিশ থানায় গিয়েও মামলাটা দায়ের করতে পারি অথবা আমরা আদালতেও যাইতে পারি। এখন একজন আইনজীবী হিসাবে, আইনের ছাত্র হিসাবে, এটা আপনার কাছে একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকতে হবে যে কোন মামলাটা থানায় দায়ের হবে এবং কোন মামলাটা চলে যাবে আমার আদালতে। তো এই জিনিসটা আপনি কোথায় পাবেন? তো এই জিনিসটার জন্য আমাদের যে ফৌজদারি কার্যবিধি আছে, এটার সাথে একটা তফসিল সংযুক্ত করা আছে, একটা শিডিউল সংযুক্ত করা আছে, যেখানে আমাদেরকে ডেফিনেশনে বলে দেয় এই যে পেনাল কোডে আমরা যত অপরাধগুলা পাবো, এই অপরাধগুলা কোনটা কগনিজেবল অফেন্স আর কোনটা নন কগনিজেবল। কগনিজেবল অফেন্স মানে হচ্ছে আমলযোগ্য অপরাধ, যেটা আমরা পুলিশ থানায় দায়ের করতে পারবো। আর যেটা নন কগনিজেবল, সেটা থানায় গেলেও পুলিশ বলবে যে আপনি আদালতে গিয়ে মামলা দায়ের করেন। তো একই রকম ভাবে এই ফৌজদারি কার্যবিধিতে আমাদের যে শিডিউলটা দেওয়া আছে 2 নাম্বার, এই শিডিউলটার মধ্যে আমাদেরকে মোটামুটি পেনাল কোডের যত প্রকার অপরাধ আছে সেগুলো টোটাল তফসিলটা দেওয়া আছে। এবং বিশেষ যদি কোনো আইন হয়, ওই আইনে লেখা থাকে যে ওই অপরাধটা কগনিজেবল না নন কগনিজেবল, মানে ওই অপরাধের অধীনে কোনো মামলা হইলে থানায় দায়ের করবেন না আদালতে যাবেন। তো এখানে যদি দেখেন যে এখানে একটা বেসিক স্ট্রাকচার দেওয়া আছে, যেমন ধরেন যে 1 নম্বরে বলতেছে যে সেকশন, এই সেকশন মানে হচ্ছে পেনাল কোডের সেকশন, যেমন 302 ধারা হত্যা মামলা। এখন একটা আপনার সামনে বা আপনার আশেপাশে যখন একটা মার্ডার সংঘটিত হয়, তাহলে সর্বপ্রথমে আপনার ওই সেকশনটা আসতেছে। আর পেনাল কোডে সবসময় যে ধারায় অপরাধের শাস্তি বর্ণনা করা হচ্ছে, ওই ধারাটাই হচ্ছে অপরাধের ধারা। যে ধারায় ডেফিনেশন দেওয়া আছে ওইটা অপরাধের ধারা হিসাবে গণনা করা হয় না। তো দেখেন এখানে 2 নম্বরের কলামে বলতেছে যে মার্ডার মানে অপরাধ কি, অপরাধটা হচ্ছে মার্ডার। এরপরে এই যে 3 নম্বর জিনিসটা আছে, এখানে বলতেছে যে পুলিশ কি আদালতের অনুমতি ছাড়া গ্রেপ্তার করতে পারবে কি পারবে না। তো এইটারই সংক্ষিপ্ত নাম আমরা বলি যে কগনিজেবল নাকি নন কগনিজেবল। যদি পুলিশ গ্রেপ্তার করতে পারে, বাই ডিফল্ট ওই অপরাধটা হচ্ছে কি একটা কগনিজেবল অফেন্স, আদালতের অনুমতির প্রয়োজন হয় না। এরপরে দেখেন 4 নাম্বার যেই আমাদের কলামটা আছে, এখানে বলতেছে যে ওই অপরাধটা, যে একটা অপরাধ সংগঠিত হইলো, এইটার জন্য কি তার বিরুদ্ধে সমন যাবে না ওয়ারেন্ট যাবে। যেহেতু এটা একটা হত্যা মামলা, তার এখানে বলতেছে কি যে ওয়ারেন্ট যাবে।
এরপরে দেখেন যে ওই অপরাধে যদি কেউ গ্রেফতার হয় একটা হত্যা মামলায়, তাহলে তার জামিন হবে কি হবে না, বেইলেবল কি নন বেইলেবল। তো বলতেছে যে না, এটা জামিন অযোগ্য অপরাধ, নন বেইলেবল। এরপরে দেখেন যে এই হত্যা মামলা আপোস করা যাবে কিনা, কম্পাউন্ডেবল না নন কম্পাউন্ডেবল। তো এখানে বলতেছে যে না, এটা আপোস করা যাবে না, এটা নন কম্পাউন্ডেবল। এরপরে 7 নম্বরে দেওয়া আছে যে শাস্তি, শাস্তিটা কি হবে। আর 8 নম্বরটা গুরুত্বপূর্ণ, যে এই অপরাধের বিচারটা কোন আদালতে হবে। তাহলে পেনাল কোডে যতগুলো অপরাধের ধারা আছে এই শিডিউলের মধ্যে একদম সবগুলো দেওয়া আছে, যে কোন অপরাধের বিচার কোন আদালতে গিয়ে হবে। তো এখানে দেখেন বলতেছে কি, একটা হত্যা মামলার বিচার হবে কোথায়, কোর্ট অফ সেশনে, দায়রা আদালতে একটা হত্যা মামলার বিচার হবে। তাহলে এই যে একটা শিডিউল দেওয়া আছে, এর মধ্যে যে কলামটা দেওয়া আছে, এইটা আপনার বেসিক ধারণা থাকতে হবে। যে এই ধারণাটা যদি আপনার থাকে, তাহলে আপনি খুব সহজেই কিন্তু সিআরপিসিটা বুঝবেন, এবং বাস্তব প্র্যাকটিসেও যখন আপনার কাছে একজন মক্কেল আসবে, ক্লায়েন্ট আসবে, আসামি আসবে, আপনি দেখেই বলে দিতে পারবেন যে জামিন হবে কি হবে না। যদি দেখেন যে সেটা বেইলেবল, তার মানে খুব সহজেই জামিন হবে। আর নন বেইলেবল হইলে তো আপনি আশা বাদ দেন, বাংলাদেশের বাস্তব প্রেক্ষিতে আপনি প্রথম শুনানিতে জীবনেও কোনোদিন কি পাবেন না, জামিন পাবেন না। তাহলে এইখান থেকে গুরুত্বপূর্ণ যেটা আপনি মনে রাখবেন, সবগুলা নর্মালি আমরা যতই বলি মনে থাকে না, 3 নাম্বারটা অবশ্যই মনে রাখবেন। 3 নাম্বারটা হচ্ছে যে অপরাধটা কগনিজেবল নাকি নন কগনিজেবল। আর 5 নাম্বারটা অবশ্যই মনে রাখবেন, যে যেই অপরাধে আসামি আপনার কাছে আসছে, আসামি বা আসামির কোনো ব্যক্তি, যে ওই অপরাধটা বেইলেবল নাকি নন বেইলেবল। আরেকটা হচ্ছে যে আপোষযোগ্য না আপোষযোগ্য না। বাস্তব জীবনে এই 3টা জিনিসই কি আসবে, আপনার কাজে আসবে। কেন? কারণ অপরাধটা দেখে আপনি বলতে পারবেন যে এই অপরাধের জন্য আপনি থানায় যাওয়ার জন্য তাকে সাজেস্ট করবেন, না আদালতেই মামলাটা দায়ের করতে হবে। আর আসামি জামিন পাবে কি পাবে না, এটার উপর ভিত্তি করে আপনি তাদেরকে বলতে পারবেন। আর আসামি বা ফরিয়াদি যিনি মামলাটা করেছেন, তার সাথে আপোষ করা যাবে কি যাবে না, এটা 6 নাম্বার সেকশনে আপনাকে, 6 নাম্বার যে কলাম আছে, এটাকে আপনাকে কি করে দিবে, ঠিক করে দিবে। তাহলে এই 3টা অবশ্যই অবশ্যই আপনি কি করবেন, মনে রাখবেন। তো এইরকম, এখন যখনই পেনাল কোডের মধ্যে আমরা পেনাল কোড যখন পড়বো, ওই প্রতিটা অপরাধের সাথে কিন্তু কখনোই লেখা নাই যে এটা আপসযোগ্য না, এটা জামিনযোগ্য। লেখা না থাকার কারণ হচ্ছে প্রতিটা অপরাধের পিছনে এবারে লিখতে গেলে পেনাল কোড কিন্তু আরো 4 গুণ বড় হইতো। তো এই জন্য তারা একটা শিডিউল দিয়ে দিয়েছে সিআরপিসি তে, যে এইটা দেখে আপনি বলতে পারবেন পেনাল কোডের কোন অপরাধটা কোন। আর বিশেষ যদি কোনো আইন হয়, যেমন নারী এবং শিশু নির্যাতন দমন আইন আছে, অন্যান্য স্পেশাল কোনো আইন থাকলে ওই আইনের মধ্যে অপরাধের জায়গায় লেখা থাকে যে এটা আমল অযোগ্য বা আমলযোগ্য বা জামিনযোগ্য বা জামিন অযোগ্য। বিশেষ আইনের ক্ষেত্রে ওই আইনের মধ্যেই লেখা থাকে যে ওই অপরাধটা কোন প্রকৃতির হবে। তাহলে সর্বপ্রথম আমরা যে জিনিসটা দেখলাম, যখন একটা অফেন্স বা অপরাধ হইলো, বা কেউ আপনার কাছে আসে একটা অপরাধের কথা বললো, বা আপনার আশেপাশে একটা অপরাধ ঘটলো, আপনি তাহলে মামলা দায়ের, এটা কগনিজেবল না নন কগনিজেবল, এটা যখনই মাথায় আসলো, আপনি যখনই দেখলেন যে এটা একটা কগনিজেবল অফেন্স, আমলযোগ্য অপরাধ, তাইলে সে যাবে কোথায়, পুলিশ থানায়। তো নর্মালি যারা সাধারণ ব্যক্তি তারা যখন পুলিশ থানায় যায়, তো পুলিশ থানায় যাওয়ার পর ওই যে তার ঘটনাটা যখন শুনে, যে কি হয়েছে, তার বাসায় ডাকাতি হয়েছে না চুরি হয়েছে, না তার বাইক চুরি হয়েছে, না একটা হত্যা মামলা সংঘটিত হয়েছে, তো প্রাথমিকভাবে শোনার পরে থানায় যে কর্মরত পুলিশ সদস্য আছে, সে বুঝতে পারে যে মামলাটা কগনিজেবল না নন কগনিজেবল। যদি বুঝতে না পারে, সে সিনিয়রের সাথে আলোচনা করে যে এই বিষয়টা এখন কি করব। তো নর্মালি তখন ওই সিআরপিসি দেখে তারা ডিসিশন করে যে এটা দায়ের করা হবে কি হবে না। আর যদি তাদের কাছে কোনো সন্দেহ থাকে, তখন তারা কি করে, মামলাটা নেয় না। তখন আপনি বাধ্য হয়ে কি করতে হয়, এই আদালতে যাইতে হয়। কগনিজেবল মামলায়ও অনেক ক্ষেত্রে থানায় আপনার মামলা নাও নিতে পারে। তাহলে কগনিজেবল মামলার নর্মাল জায়গা হচ্ছে আমরা থানায় দায়ের করব। কোনো কারণবশত যদি থানা মামলাটা না নেয়, তারা যদি আপনাকে কি করে, ঘুরিয়ে দেয়, তখন আপনি আদালতে যাবেন। তো আদালতে শুধু আমরা এই কগনিজেবল মামলা ছাড়াও নন কগনিজেবল যে মামলাগুলো আছে, ওই মামলাগুলা থানায় গেলে তারা বলবে যে আদালতে যান। তো আদালতে গেলে দুইটা অবস্থা হইতে পারে। যদি কগনিজেবল মামলার ক্ষেত্রে আপনি আসেন, তখন বিচারক সর্বপ্রথম আপনার কথাবার্তা শুনে, যদি তার মনে হয় যে না এটা আসলেই মামলাটা গ্রহণযোগ্য, তখন সে ওই স্থানীয় থানাকে কি করে, একটা আদেশ দেয় যে আপনি এফআইআরটা দাখিল করে, এফআইআর রেজিস্টার করে আপনি তদন্ত শুরু করে দেন। আর যদি নন কগনিজেবল মামলা হয়, তখন আর সে কি করে না, তখন আর পুলিশকে আদেশ দেয় না। বিচারক তখন যিনি ফরিয়াদি, যিনি মামলা করতে গেছেন, তাকে সেখানেই
কিছু কথাবার্তা জিজ্ঞাসাবাদি করে সেখানে ইনকোয়ারি করে উনি কি করেন, মামলাটা সেখান থেকে গ্রহণ করেন, পরবর্তী ধাপে চলে যায়। তাহলে একটা অপরাধের উপর ভিত্তি করে আমরা অপরাধের দুইটা শ্রেণী বিভাগ পাইলাম, কগনিজেবল এবং নন কগনিজেবল। এখন ধরেন যে মামলাটা আমল অযোগ্য যদি হয়, আমরা বলে দিলাম পুলিশ কি করবে না, নর্মালি জাস্ট লিখে রাখার নিয়ম আছে। যেমন ধরেন আপনার একটা বাইক চুরি হয়েছে, তো নর্মালি কি হয়, পুলিশ আমরা একটা জিডি করে ছেড়ে দিই, এরপরে আর কিন্তু কোনো কাজ হয় না। তো এইরকম যেগুলো নন কগনিজেবল, তো সেগুলোর ক্ষেত্রে পুলিশ নর্মালি তাদের একটা রেজিস্টার বই আছে, সেখানে এন্ট্রি করে এই পর্যন্তই শেষ। অথবা আপনাকে বলবে যে আদালতে যান, মামলা করেন। এখন ধরলাম মামলাটা হয়ে গেল কগনিজেবল। এই কগনিজেবল মামলা যখন হয়, তো নর্মালি কগনিজেবল মামলা কে করতে পারে, দেওয়ানি মামলা। একটা জিনিস মনে রাখবেন, দেওয়ানি মামলা আপনি তখনই করতে পারবেন যখন ওই মামলার ক্ষেত্রে আপনার কোনো স্বার্থ থাকবে, ইন্টারেস্ট থাকবে, বা আপনি কোনো এজেন্ট হবেন, প্রতিনিধি হবেন। কিন্তু ফৌজদারি মামলার ক্ষেত্রে আপনার কোনো কিছু হওয়ার দরকার নাই, আত্মীয় স্বজন, কোনো ইন্টারেস্ট কিছুই থাকার দরকার নাই। ফৌজদারি বা কগনিজেবল কোনো একটা অফেন্স হইতে আপনি দেখছেন, আসামিকেও চিনেন না, যিনি অপরাধের শিকার হয়েছেন তাকেও আপনি চিনেন না, তারপরেও আপনি থানায় গিয়ে একটা এফআইআর দায়ের করতে পারেন যে এইরকম জায়গায় এরকম একটা ঘটনা সংঘটিত হয়েছে, এই ব্যক্তিকে মারছে, আমি চিনি না। নর্মাল প্রসেস হচ্ছে এটা। ওই জন্য ফৌজদারি মামলায় যেটা হয়, সংবাদদাতা বলা হয়, যে একটা অপরাধে যে নিউজ দিল অথবা যিনি এসে বিচার দাবি করতেছে। তাহলে ফৌজদারি মামলায় যিনি ভিকটিম, তার সাথে আপনার কোনো ব্যক্তিগত বা কোনো প্রকার স্বার্থ থাকার দরকার নাই, আপনি এফআইআর দাখিল করতে পারেন। এটা হচ্ছে বাস্তব কথা। এমনকি পুলিশ নিজেও কি করে, নিজে থেকে যখন একটা এফআইআর সংগঠিত হয়, তখন দেখা যায় যে যে মারা গেছে তাকেও কেউ চিনে না, যারা মারছে তাকেও কেউ চিনে না, কিন্তু একটা অপরাধ তো সংগঠিত হয়েছে। তখন পুলিশ নিজে থেকেই যে কাজ করে, 157 ধারার অধীনে সে এফআইআর রেজিস্টার করে পরবর্তী কার্যক্রমে যায়। তাহলে এই বেসিক নলেজটা অবশ্যই যাতে আপনার ক্লিয়ার থাকে, যে দেওয়ানি মামলায় মামলা করতে আমাদের লোকাল স্ট্যান্ডটাই থাকতে হয়, অর্থাৎ একটা গ্রাউন্ড থাকতে হয়। কিন্তু ফৌজদারি মামলায় মামলা করতে আপনার কোনো কি দরকার নাই, ওই মামলার সাথে সংশ্লিষ্টতার দরকার নেই, আপনি জানতে পারছেন, আপনি দেখছেন, এতটাই যথেষ্ট। এখন আমরা দুইটা শব্দ পাই, যে এই যে একটা আমলযোগ্য মামলা দায়ের হচ্ছে, যে কোথাও পাবেন যে এজাহার শব্দটা পাই, আবার দেখবেন যে এফআইআরও বলে। তো মনে রাখবেন, একজন ফরিয়াদি বা একজন সংবাদদাতা থানায় এসে যে কথাগুলো বলতেছে, অথবা সে লিখিত আকারে যে একটা আবেদন দিল, ওই আবেদনটাকে আমরা বলি যে এজাহার প্রকাশ করলো, সে মানে ঘটনার বিস্তারিত খুলে বলল। তো এইটা বলার পরে পুলিশ কি করে, তার উপর ভিত্তি করে সে একটা প্রাথমিক তথ্য বিবরণী লিখে, যাকে আমরা বলি যে এফআইআর, যেটা বারবারই এমসিকিউতে আসে। কখনো এই যে এফআইআর এর পূর্ণ অভিব্যক্তি কি সেটাও জিজ্ঞাসা করে, মানে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। এটা কিন্তু ইনভেস্টিগেশন না, এটাতেই ছেলে মেয়েরা কিন্তু ভুল করে। তাহলে এফআইআর এর মানে হচ্ছে প্রাথমিক তথ্য বিবরণী, মানে ঘটনা সম্পর্কে যে সর্বপ্রথম কি কি তথ্য পাওয়া গেল। ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, ইনভেস্টিগেশন কিন্তু না, এটা একটু মাথায় রাখবেন। এখন এই এজাহার আর এই এফআইআর এ যদি আমরা একটা বাস্তব চিত্র যদি একটু দেখার চেষ্টা করি, হয়তো আমাদের জন্য আরো সহজ হবে বুঝার ক্ষেত্রে। এই যদি চিত্রটা একটু দেখেন, এই চিত্রটাতে যেটা হচ্ছে যে এইখানে একজন কি করছে, যে থানার পুলিশ অফিসার বরাবর সে একটা, তার তার সাথে একটা অপরাধ সংঘটিত হয়েছে, বিস্তারিত বিবরণ লিখে সে থানায় গিয়ে সে নিজে অথবা তার আইনজীবীর মাধ্যমে সাবমিট করলো। এই যে তার সাথে কি একটা অপরাধ ঘটছে, এইটাকে বলতেছি যে আমরা এজাহার করলো, মানে সে প্রকাশ করলো তার সাথে কি অপরাধটা সংঘটিত হইলো। তো পুলিশ তখন কি করলো, এইটা যাবতীয় পড়ে সরকারের নির্ধারিত যে ফর্ম দেওয়া আছে, এই যে প্রাথমিক তথ্য বিবরণী, জাস্ট আমরা আরেকটু ঝুম করে নেই, এই যে প্রাথমিক তথ্য বিবরণী দেওয়া আছে, এইটার মধ্যে তখন সে কি করে, দেখেন এখানে লেখা আছে যে সংবাদদাতা অথবা অভিযোগকারী নাম ঠিকানা। তো এটা সরকারের নির্ধারিত প্রেসক্রাইব ফর্ম, এখানে বাদীর নাম, বিবাদীর নাম, ঘটনা কোথায় সংঘটিত হয়েছে, প্রাথমিকভাবে যতটুকু জানা যায় সমস্ত কিছু কি করা হয়, এখানে এন্ট্রি করা হয়। এটা যদি আমরা আরেকটু বড় সাইজের এটাতে দেখাই, তাহলে হয়তো আপনাদের আরো বুঝে আসবে। তো এইটা দেখেন, যে প্রাথমিক তথ্য বিবরণী, তো এটাই হচ্ছে আমাদের এফআইআর, এফআইআর। এর মধ্যে থানা, জেলা, উপজেলা সবকিছুই থাকে। আর এখানে প্রথমেই দেখেন যে 154 ধারার অধীনে, তো এই জন্য এটাও এমসিকিউতে আসে যে এফআইআর দায়ের করা হয় কত নাম্বার ধারায়। তো আপনি যদি এই বাস্তব চিত্রটা মনে রাখেন, যে এটা দেখেন 154 ধারার অধীনে যে প্রাথমিক অপরাধের তথ্য,
তাহলে একটা ফৌজদারি মামলা, জিআর মামলা, থানায় 154 ধারার অধীনে পুলিশ কি করে, মামলাটার একটা এফআইআর দায়ের করে। তো এখানে সময়টাও দেওয়া আছে। ফৌজদারি মামলার এফআইআর এর ক্ষেত্রে একদম সময় তারিখটা উল্লেখ থাকবেই থাকবে। প্রতিটা এফআইআর এ আপনি চোখ বন্ধ করে বলতে পারবেন, তারিখ থাকবে এবং কি কতটার দিকে ঘটনাটা ঘটছে, অভিযোগটা দায়ের করা হয়েছে, সমস্ত কিছু কিন্তু থাকবে। তো এই জন্য বলতেছে যে তারিখ এবং সময়। দেওয়ানি মামলায় তারিখ থাকলেও কিন্তু দেখবেন যে সময় থাকে না, কিন্তু ফৌজদারি মামলায় থাকে। এরপরে বলতেছে এই যে ঘটনাটা, এটা থানা থেকে, স্থানীয় থানা থেকে কোন দিকে কত দূরে সংগঠিত হয়েছে। আর এই জায়গায় থানা হইতে পারো নর্মালি আমাদের সিআরপিসির নিয়ম হচ্ছে যখনই একটা এফআইআর যে কগনিজেবল অফেন্সের সংবাদ পাবে, তখনই সাথে সাথে কি করবে, থানা থেকে একজন ইনভেস্টিগেশন অফিসার অথবা যার উপর দায়িত্ব থাকে সে ঘটনাস্থল পরিদর্শন করবে। এটা হচ্ছে বাই ডিফল্ট। একটা এফআইআর যখনই রেজিস্টার্ড হবে, তৎক্ষণাৎ ম্যাক্সিমাম ক্ষেত্রেই একজন এসআই নিয়োগ করা হয়, ইনভেস্টিগেশন অফিসার। তার দায়িত্ব হচ্ছে যে এই এফআইআর এর যেই জায়গা সংগঠিত হয়েছে ওই স্থানীয় জায়গাটা ভিজিট করা। সেখানে সে কিছু পাক বা না পাক, এটা হচ্ছে বাই ডিফল্ট আইনের একটা নিয়ম। যখনই আপনি একটা এফআইআর দায়ের হইল, তৎক্ষণাৎ ঘটনাস্থল যেখানে উল্লেখ করা হয় যদি সম্ভব হয় সেখানে সে ভিজিট করবে। তো এই জন্য যদি ভিজিট করে ওই এফআইআর এ ব্যক্তির নাম দিয়ে দেওয়া হয় যে এই অফিসার নিযুক্ত করা হয়েছে। এই এফআইআর এর একটা কপি আবার সাথে সাথে কি করতে হয় আমরা জানি, যেই প্রতিটা থানা কি হয় একটা এলাকা ম্যাজিস্ট্রেটের অধীনে থাকে। আমাদের যে জেলাগুলো আছে, জেলার ভিতরে অনেক থানা আছে, প্রতিটা থানায় কোনো না কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অধীনে, যাকে আমরা লোকাল এরিয়া ম্যাজিস্ট্রেট বলি। সেখানে এই প্রাথমিক তথ্য বিবরণীর একটা কপি সেখানে জমা করতে হয় যে এইরকম একটা মামলা দায়ের হয়েছে। এটা হচ্ছে একটা এফআইআর এর বেসিক কাজ। তো একই রকম ভাবে দেখেন যে সংবাদদাতার নাম, আসামির নাম, ঠিকানা। তো অনেক ক্ষেত্রে দেখেন আপনার এমসিকিউ এমনও আসতে পারে যে একটা এফআইআর এর মধ্যে আসামির নাম ঠিকানা থাকা বাধ্যতামূলক কিনা। কথা হচ্ছে যে না, আসামির নাম থাকতে পারে, নাও থাকতে পারে। কারণ আপনি হয়তো রাস্তাঘাট দিয়ে যাচ্ছেন, একজন আপনাকে কি করলো, আঘাত করলো, আপনি গুরুতর আঘাত পাইলেন, ওই ব্যক্তিকে আপনি চিনেন না, কোথায় জানেন না, তাইলে কি আপনি এফআইআর দায়ের করবেন না? অবশ্যই করবেন। তার মানে আসামির নাম অজ্ঞাতও হইতে পারে, অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধেও মামলাটা হইতে পারে। এরপরে যে কথা হচ্ছে যে যদি আপনার সাথে কোনো অপরাধ সংগঠিত হয়, কি প্রকারের অপরাধ সংগঠিত হয়েছে, আপনার কোনো মালামাল চুরি হয়েছে কিনা, এই রকম নানা প্রকার তথ্য এখানে দেওয়া আছে। আর যদি কোনো কারণবশত আপনার এফআইআরটা আপনি 2 দিন, 4 দিন, 5 দিন পরে, 10 দিন পরে দায়ের করেন, তাহলে একটা সামান্য আপনাকে একটা কি করতে হয়, সেখানে বলতে হয় যে কি কারণে আপনার আসতে দেরি হয়েছে। কারণ আপনি হয়তো একটা ধর্ষণ মামলার আপনি এফআইআর দায়ের করতে গেছেন, এখন আপনি যদি 6 মাস পরে যান, তো স্বভাবতই পুলিশ জিজ্ঞেস করবে বা এখানে লিখতে হবে যে কি কারণে আপনার এই এতদিন লাগলো। তো এইটা হচ্ছে একটা বেসিক জিনিস। তো এফআইআর এর মধ্যে এই জিনিসটাই লেখা থাকে। তাহলে আশা করি আপনি এফআইআরটা বুঝতে পারছেন। তো এফআইআর থেকে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের এই সংক্ষিপ্ত নামটা আসে, যে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। কত ধারায় দায়ের করা হয়, 154 ধারায়। এতটুকু মনে রাখবেন। এখন আসি আমরা, কি হইলো আমাদের এই এজাহারে আপনি প্রকাশ করলেন কি অপরাধ সংগঠিত হইলো, আর পুলিশ কি করলো, একটা এফআইআর দাখিল করলো। তো এফআইআর এর পরে পুলিশের বাই ডিফল্ট কাজ হচ্ছে কি করা, ইনভেস্টিগেশন করা বা তদন্ত করা। এখন এই ইনভেস্টিগেশন সম্পর্কে এক কথায় মনে রাখবেন, ইনভেস্টিগেশনের মূল কাজ হচ্ছে যে অপরাধ রিলেটেড তথ্য উপাত্ত সংগ্রহ করা, এভিডেন্স সংগ্রহ করা। যে যেহেতু একটা অপরাধ সংঘটিত হয়েছে, তো কিভাবে সংঘটিত হইলো, কি কি উপাদান পাওয়া যাচ্ছে, সেটা ডিজিটাল এভিডেন্স হোক, বায়োমেট্রিক এভিডেন্স হোক, অথবা কোনো ফিজিক্যাল এভিডেন্স হোক। যেমন একটা হত্যা মামলা হইলে পিস্তল পাওয়া গেল, এটা ছাড়া ধরেন যে ধর্ষণ মামলা হইলে সেখানে নানা প্রকার কাপড় চোপড়ের মধ্যে ডিজিটাল আমরা বিভিন্ন প্রকার এভিডেন্স পাবো, বায়োমেট্রিক এভিডেন্স পাবো। এই সমস্ত কিছু কালেকশন করার নামই হচ্ছে কি, ইনভেস্টিগেশন। তাহলে ইনভেস্টিগেশনের মূল উদ্দেশ্যটা হচ্ছে তথ্য উপাত্ত সংগ্রহ করা। তো দিন শেষে ইনভেস্টিগেশন করতে যায় কি করবে পুলিশ, অবশ্যই অবশ্যই যিনি অভিযুক্ত বা অ্যাকিউজ আছে তাকে কি করবে, গ্রেফতার করবে। তো বাই ডিফল্ট একটা কথা মনে রাখবেন যে এফআইআর এ যদি কারো নাম থাকেই, নাম থাকার মানে এই না যে পুলিশ তাকে গিয়ে গ্রেফতার করবে বা পুলিশ বাধ্য গ্রেফতার করতে। পুলিশের কাজ হচ্ছে সে ইনভেস্টিগেশন করে দেখবে যে আসলে এই অপরাধের সাথে প্রকৃতপক্ষে কারা জড়িত। যারা জড়িত, যদি এফআইআর এ ওই অভিযুক্তের নামও না থাকে, পুলিশ কি করবে, তার নামটা পরবর্তীতে অ্যাড করবে। তাহলে এফআইআর এ নাম থাকার মানেই এই না যে আসামিকে গ্রেফতার করতে হবে। এখন আসেন যে মামলাটা হইল নন কগনিজেবল
অথবা মামলাটা আপনি থানায় গিয়েছিলেন, পুলিশ আপনার মামলাটা নিল না, তো আপনি বাধ্য হয়ে আদালতে গেলেন। তো কগনিজেবল মামলা হইলে আদালত পুলিশকে আদেশ দেয়, পুলিশ তখন কি করে, এফআইআর দাখিল করে, এই পদ্ধতি আবার অনুসরণ করে। আর যখন নন কগনিজেবল মামলা হবে তখন আমরা আদালতে এই 200 ধারার মধ্যে সিআরপিসির একটা কমপ্লেইন দায়ের করেন, যাকে আমরা বলি যে নালিশ। তাহলে আমরা জিআর মামলা, জেনারেল রেজিস্ট্রারের মামলা দেখলাম 154, তো এখানে এই যে থানায় যে মামলাটা দায়ের করা হয় এটাকে আমরা বলি যে জিআর কেস। জিআর মানে জেনারেল রেজিস্ট্রার কেস। এই মামলাটা দায়ের করা হচ্ছে 154 ধারার অধীনে। আর আদালতে যে মামলাটা দায়ের করি সেটা আমরা 200 ধারার অধীনে দায়ের করি, তো এটা হচ্ছে আমাদের নালিশ বা কমপ্লেইন্ট। এই দুটা জিনিস একটু মনে রাখবেন। তো যিনি অভিযোগকারী বা ফরিয়াদি তার কথাবার্তা শুনে তাকে কিছু জিজ্ঞাসাবাদ করে বিচারক প্রাথমিক একটা ইনকোয়ারি করবেন যে মামলাটা গ্রহণ করা যাবে কি যাবে না। তো এই জন্য অনেক ক্ষেত্রে দেখবেন যে কেউ মামলার আবেদন করলে ওই দিনই মামলাটা গৃহীত নাও হইতে পারে। অনেক ক্ষেত্রে হয়তো 2 ঘন্টা 4 ঘন্টা পরে বিচারক আদেশ দেন যে মামলাটা ডিসমিস করে দিল, আপনার যে প্রাথমিক কমপ্লেইনটা না সে গ্রহণ করলো। তো ধরলাম যে প্রাথমিক তথ্য উপাত্ত পেয়ে বিচারক মনে করলো যে না, এখানে একটা গ্রাউন্ড আছে, অবশ্যই যার বিরুদ্ধে তাহলে অভিযোগ তার কথা শোনা দরকার। তো এই জন্য উনি কি করেন, পরোয়ানা জারি করেন, সমন ইস্যু করেন অথবা ওয়ারেন্ট ইস্যু করেন। এখন কোন মামলায় সমন যাবে, কোন মামলায় ওয়ারেন্ট যাবে, এইটাও আমরা ওই যে শিডিউলটা সিআরপিসির যে পিছনে যেটা দেওয়া আছে, আমরা যদি এখানে দেখাই যে আপনি কি পাবেন, কোন মামলাতে সমন যাবে এবং কোন মামলাতে ওয়ারেন্ট যাবে। 4 নম্বরে যদি দেখেন যে ওই মামলাটা দায়ের হইলে যে সমন আসবে না সাথে সাথে আসামিকে গ্রেফতার করার ওয়ারেন্ট আসবে, সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। তাহলে মামলার পেনাল কোডের ধারা অথবা বিশেষ আইনের ধারা দেখে আপনি বলতে পারবেন যে অবস্থাটা কি হবে। এরপরে আমরা একটু দেখার চেষ্টা করি, যদি সমন মামলা হয় বিচারক প্রাথমিক বাট সমন জারি করে দিবে যে আপনার বিরুদ্ধে এইরকম একটা কি আসছে, অভিযোগ আসছে, আপনার আত্মপক্ষ সমর্পণ করেন। অথবা গ্রেফতারি ওয়ারেন্ট জারি করে পুলিশকে বলতে পারে যে আসামিকে কি করো, গ্রেফতার করে নিয়ে আসো। তো যদি ধরেন যে সমন দিলেন, সমনের পরেও না আসে, তখন পরবর্তীতে বাধ্য হয়ে তাকে জন্য গ্রেফতারি ওয়ারেন্ট জারি করা হয়। আর যদি দেখা যায় যে সমনে তো আসলো না, ওয়ারেন্টেও তাকে পাওয়া যাচ্ছে না, তখন নর্মাল প্রসেসটা হচ্ছে কি করে, তার জন্য প্রক্লেমেশন জারি করে, হুলিয়া জারি করে, আর তার যে সম্পত্তি আছে এইগুলা অ্যাটাচ বা কোপ করা হয়, যাতে আসামি আদালতে এসে উপস্থিত হয়। এইটা হচ্ছে একটা বিশেষ প্রসেস। তো দিন শেষে ধরলাম সেটা আমাদের জিআর মামলা হোক আর সিআর মামলা হোক, থানায় মামলা হোক বা আদালতে মামলা হোক, যিনি অভিযুক্ত বা আসামি তাকে কি করে, পুলিশ গ্রেফতার করে অথবা সে নিজে এসে আদালতে হোক অথবা থানায় হোক আত্মসমর্পণ করে। তার মানে অভিযুক্ত ব্যক্তি এখন কাস্টাডির মধ্যে আছে, পুলিশ তাকে গ্রেফতার করলো। নর্মালি পুলিশ যদি গ্রেফতার করে তাকে আদালতে উপস্থাপন করতে হবে। আমরা সবাই জানি একজন ব্যক্তিকে গ্রেফতার করা 24 ঘন্টার মধ্যে কি করতে হয়, নিকটস্থ ম্যাজিস্ট্রেটের কাছে তাকে তুলতে হয়। পুলিশ 24 ঘন্টার বেশি কাউকে আদালতের অনুমতি ছাড়া তার কাস্টডিতে রাখতে পারে না। তো এখন যখন আদালতে উপস্থাপন করবে, নর্মালি কি হয়, তার যদি আইনজীবী নিযুক্ত হয়, অথবা সে কি চাইবে, অবশ্যই বেল চাইবে, জামিন চাইবে। আর পুলিশ কি চাইবে, তাকে বলবে যে না, তাকে আমাদের হেফাজতে দেন, যাকে আমরা বলি যে পুলিশ রিমান্ড, অথবা বলবে যে তাকে জুডিশিয়াল কাস্টাডিতে পাঠানো হোক, মানে কারাগারে পাঠানো হোক। তাহলে আসামি গ্রেফতারের পর আমরা দুইটা জিনিস পাচ্ছি, একটা হচ্ছে বেইল আর একটা হচ্ছে যে কাস্টাডি। এখন দেখেন যদি বেইলেবল মামলা হয় তাহলে বিচারক কি করবে, নর্মালি আমরা সবাই জানি যে বেইলেবল মামলা হইলে এখানে জামিন পাওয়া যায় খুব ইজিলি। তবে আইনের বেসিক নিয়ম হচ্ছে বেইলেবল মামলায় বিচারক অবশ্যই অবশ্যই জামিন দিয়ে দিবেন। তবে যদি বিশেষ কোনো কারণবশত বেইলেবল মামলায় বিচারক জামিন না দেন, তাহলে উনি বিশেষ কারণটা লিপিবদ্ধ করবেন। মানে আসামির এতটুকু আইনগত অধিকার জন্মায় যে বেইলেবল মামলায় কেন বিচারক আমাকে জামিন দিচ্ছে না। তাহলে জামিনযোগ্য মামলায় বিচারক যদি জামিন না দেয়, সে লিখিত দিতে বাধ্য কেন দিচ্ছে না। আর যদি সেটা জামিন অযোগ্য হয়, নন বেইলেবল হয়, তাহলে বিচারক আপনাকে বলতেও বাধ্য না যে সেন কেন জামিন দিচ্ছে না। আপনি যদি জামিনের আবেদন করেন, নন বেইলেবল মামলার ক্ষেত্রেও দুইটা ক্যাটাগরি আছে, যখন আমরা সিআরপিসি তে পড়বো। একটা ক্যাটাগরি হচ্ছে যে যেই ক্ষেত্রে আপনি জামিন পাইতে পারেন, 1 2 শুনানি 3 শুনানির পরে নর্মালি বারবার অ্যাপ্লিকেশন আপনি করতে পারেন। কিন্তু আরেকটা হচ্ছে প্রহিবিটরি ক্যাটাগরি ক্যাটাগরি বলে একটা ক্যাটাগরি আছে, যেমন ধরেন যে ডাকাতির মামলা, যেমন ধরেন যে
আপনার হত্যা মামলা, এইগুলাতে প্রহিবিটরি ক্যাটাগরির অধীনে নিয়ে বলতেছে যে এই মামলাগুলাতে জামিন যাতে নাই দেওয়া হয়। তাহলে আমরা জামিন অযোগ্য মামলারও দুইটা ক্লারিফিকেশন পাবো, দুইটা ক্লাস পাবো। একটা হচ্ছে যে যেগুলাতে জামিন দেওয়া কোনোভাবেই সম্ভব না, নর্মালি দেয়ও না, সেটা হচ্ছে বিশেষত ডাকাতির মামলা এবং হত্যা মামলাগুলো এবং ধর্ষণের মামলাগুলোতে। তবে এইগুলার মধ্যেও আবার কিছু এক্সেপশন দেওয়া আছে, যদি অসুস্থ হয়, যদি নারী হয়, 16 বছরের কম হয়, এইরকম কিছু গ্রাউন্ড দেওয়া আছে যে এই গ্রাউন্ডে বিচারক যদি সন্তুষ্ট হয় চাইলে জামিন দিতে পারে। তবে বাংলাদেশের ক্ষেত্রে আমরা ম্যাক্সিমামই দেখি যে যে আদালতে মামলাগুলা দায়ের হয় তাকে আমরা কি বলি, আমলি আদালত বলি। তো আমলি আদালত নর্মালি জামিন দেয় না, তখন দায়রা আদালত অথবা হাইকোর্ট থেকেই এই যে ডাকাতির মামলা বলেন, ধর্ষণের মামলা বলেন, এই মামলাগুলার জামিন হাইকোর্ট থেকেই ম্যাক্সিমাম তারা নেন। আর একটা কথা মনে রাখবেন যে আপনি বারবার যতবার খুশি ততবার নতুন নতুন গ্রাউন্ডে আপনার মক্কেলের জন্য জামিনের আবেদন করতে পারবেন। জামিন আবেদন করার কোনো নির্দিষ্ট সময়সীমা নাই, প্রতিটা নতুন নতুন গ্রাউন্ডে। কেমন, ধরেন যে আসামিকে পুলিশ কি করছে, 5 দিনের রিমান্ড নিছে, তো 5 দিন শেষে আদালতে উপস্থাপন করলো, তো এটার সাথে পুলিশ তার কাছ থেকে কি কি তথ্য উপাত্ত পাইলো ওইটাও আদালতে সাবমিট করে। তো আপনি দেখার পর বিচারককে বললেন যে যে 5 দিন রিমান্ডের পরেও নতুন কোনো তথ্য পুলিশ আমার মক্কেলের কাছ থেকে পায় নাই, এই গ্রাউন্ডে তাকে মুক্তি দেওয়া হোক। তো এইরকম ভাবে প্রতিদিন নতুন নতুন গ্রাউন্ডে প্রতি শুনানিতে আপনি জামিনের অ্যাপ্লিকেশন দিতে পারেন। এখন আসি, যদি জামিন না দেয়, যদি পুলিশ রিমান্ড দেয়, তাহলে একটানা কতদিন দিতে পারবে? আমাদের সিআরপিসি তে এরকম একটা অপশন দেওয়া আছে যে একটানা সর্বোচ্চ 15 দিনের বেশি দিতে পারবে না। তো নর্মালি দেখা যায় যে 4 থেকে 5 দিনই বিচারকরা রিমান্ডের আবেদন করে, রিমান্ডের আবেদনগুলো মঞ্জুর করেন। তো এই রিমান্ডের সময়গুলাতে আসামি কোথায় থাকে? ওই যে পুলিশের থানার মধ্যে যেই যেই কারাগারের মতো আছে সেটার মধ্যেই থাকে। আর যদি সে তাকে জুডিশিয়াল কাস্টডিতে ভেজা হয় তখন সেখানে জেলখানায় থাকে। মনে রাখবেন জেলখানাটা কিন্তু পৃথক একটা অধিদপ্তরের অধীনে, পুলিশটা পৃথক একটা জায়গায়, আদালতের কারখানা পৃথক একটা জায়গা। তার মানে একটা অভিযুক্তের জন্য 3টা জায়গা আছে। রিমান্ডে থাকলে সে পুলিশ হেফাজতে থাকবে, আর যখন দেখবেন যে শুনানির সময় আদালতে নিয়ে যাওয়া হয় আসামি রাখার জন্য পৃথক কারাখানা আছে। আর যখন তাকে জুডিশিয়াল কাস্টডিতে ভেজানো হয়, অর্থাৎ তাকে বাইরে জামিন দেওয়া হচ্ছে না, তখন এই জেলখানায় তাকে পাঠানো হয় যেখানে সে বিচারিক হেফাজতে বা জুডিশিয়াল কাস্টডিতে থাকে। এই হচ্ছে নর্মাল পন্থাটা। এরপরে ধরেন যে এর মধ্যে কি করলো, পুলিশ ইনভেস্টিগেশন করে তার একটা রিপোর্ট দিল। রিপোর্ট সেটা হইতে পারে যে এই আসামি অভিযুক্ত অথবা খালাস, যাই কিছু হোক, পুলিশ তার একটা রিপোর্ট সাবমিট করে। নর্মালি আমরা আইনের ভাষায় সেটাকে বলে যে চার্জশিট দাখিল করে, যদিও আইনের মধ্যে চার্জশিট বলে কোনো শব্দ নাই। আইনের নিয়ম হচ্ছে যে আইন বলতেছে যে সিআরপিসি একটা রিপোর্ট সাবমিট করে। এখন বাস্তব অভিজ্ঞতা থেকে আমরা বলি, যদি দেখে যে অপরাধের অস্তিত্ব নাই, আসামি নির্দোষ, পুলিশ তখন হেডিং দেয় যে ফাইনাল রিপোর্ট বা ক্লোজার রিপোর্ট। মানে তার বিরুদ্ধে যে অপরাধটা আসছে এটার মধ্যে কোনো অস্তিত্ব নাই, সম্পূর্ণ ভুয়া, তাই আমরা একটা ফাইনাল রিপোর্ট দিয়ে দিলাম বা ক্লোজার রিপোর্ট দিয়ে দিলাম। তখন সেটা বিচারক নির্ধারণ করে যে আসলে ঠিক আছে কি নাই। অথবা যদি দেখে যে অপরাধের অস্তিত্ব আছে তখন তারা হেডিং দেয় যে চার্জশিট বা অভিযোগপত্র। তো এই চার্জশিট বা অভিযোগপত্র মূলত পুলিশ রেগুলেশনের একটা শব্দ। নর্মালি সিআরপিসি তে চার্জশিট বলে কিছুই নেই। তাহলে বেসিক অর্থে বাস্তব জ্ঞান থেকে এতটুকু মনে রাখবেন, যদি অপরাধের অস্তিত্ব যদি না থাকে পুলিশ ক্লোজার রিপোর্ট বা ফাইনাল রিপোর্ট সাবমিট করে, আর যদি অপরাধের অস্তিত্ব থাকে পুলিশ তখন চার্জশিট সাবমিট করে। এখন চার্জশিট গুলা দেখবেন যে বাংলাও হইতে পারে, ইংরেজিও হইতে পারে। জাস্ট একটা যদি আমরা নমুনা দেখাই আপনাদের, অনেক লম্বা চড়া চার্জশিট হয়, এত সহজ চার্জশিট না। কারণ যারা এই মামলাগুলা তদন্ত করেন ওই জন্য দেখবেন যে বারবার তারা সময় নেন, বারবার সময় নেন। তো এইখানে দেখেন যে একটা কি আছে, অভিযোগপত্র দেওয়া আছে, এরকম কম্পিউটারে প্রিন্ট করা হয়, আগে হাতে লেখা হইতো। তো এইরকম অভিযোগপত্র গুলা কি করে পুলিশ সাবমিট করে, যে আসলে কি অভিযোগ করছিল, গ্রেপ্তারের সময় কি হইলো, পুলিশ সেখান থেকে কি কি জিনিস উদ্ধার করতে পারলো, বাস্তবে আসলে কি কি অপরাধটা সংগঠিত হয়েছে। তার মানে আপনি হয়তো এফআইআর এ 3-4 প্রকার অপরাধের কথা বলা হয়েছিল বা 3জন অপরাধীর কথা বলা হয়েছিল, পরে দেখা গেল যে না, আসলে অপরাধ হচ্ছে একটা। আর
অপরাধী হয়তো 3 জন ছিল, দেখা গেল যে না, অপরাধী 5 জন। টোটাল ডিটেলটা, তার মানে চার্জশিটের মধ্যে পুলিশ টোটাল যে ঘটনাটা সত্যতা তুলে ধরে আদালতে সাবমিট করে। এখন এই অভিযোগ পত্রের উপর ভিত্তি করে আসামির বিচার হবে কি হবে না, এটা বিচারকের দায়িত্ব, পুলিশের কোনো দায়িত্ব না কারো বিচার করা। পুলিশ জাস্ট হচ্ছে একটা কি, ইনভেস্টিগেশন অথরিটি, তার দায়িত্ব হচ্ছে আদালত যে আদেশটা দিবে তার মোতাবেক কাজ করা। তো এইরকম হচ্ছে আমাদের অভিযোগপত্র। এখন যদি আমরা দেখি তাহলে কি হইলো, চার্জশিট সাবমিট হইলো। এখন যদি ওই অভিযোগপত্রের মধ্যে বিচারকের যদি মনে হয় কোনো গ্রাউন্ড নাই, কোনো কিছুই নেই, তখন সে কি করবে, এই যে ট্রায়াল বা বিচারে যাবে, বিচারটা শুরু করার আগে সে ইচ্ছা করলে কি করতে পারে, প্রথম দিনেই সে বলতে পারে যে কোনো গ্রাউন্ড নাই, ঠিক আছে, আসামিকে জামিনে মুক্তি দিতে পারে। পুলিশকে আবার বলতে পারে যে ফার্দার ইনকোয়ারি করার জন্য, নানা প্রকার তার কি ক্ষমতা আছে বিচারকের। এখন আমরা টোটালি একটা অপরাধ সংগঠিত হয়েছে, নানা প্রকার ভাবে একটা অভিযোগপত্র ফাইনালি আদালতে আসলো। এখন বিচারটা কিভাবে হবে, তো দেখেন বাংলাদেশের বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে ম্যাজিস্ট্রেট আদালতে বিচার হইতে পারে, দায়রা আদালতে হইতে পারে, এই দুটাই হচ্ছে বাংলাদেশের সাবঅর্ডিনেট কোর্ট। আমাদের জেলার মধ্যে যে আদালতগুলো আছে এইটা, আমাদের এই সিআরপিসির মধ্যে আমরা এই ম্যাজিস্ট্রেট কোর্ট রিলেটেড বিস্তারিত পাবো, দায়রা আদালত রিলেটেড বিস্তারিত পাবো। এই দুইটা আদালত কিভাবে বিচারগুলা করবে তার আমরা নিয়ম কানুন পাবো। এটা ছাড়া সামারি ট্রায়াল বলে আমরা একটা শব্দ শুনবো, যে সংক্ষিপ্ত বিচারও আছে। আর একটা পাবো আমরা লুনেটিক ট্রায়াল বা পাগলের বিচার। তাহলে টোটাল সিআরপিসির মধ্যে এই কয়েকটা বিচার পদ্ধতি আমরা পাবো, যে ম্যাজিস্ট্রেটিয়াল ট্রায়াল, সেশন জজের ট্রায়াল, এবং হচ্ছে যে ট্রায়ালের কিছু বেসিক রুলস, আর সামারি ট্রায়াল, আর হচ্ছে লুনেটিক ট্রায়াল। এখন ধরলেন যে কোনো আদালতেই হোক একটা রায় বা বিচার সংঘটিত হইল, তো কি করবে আদালত, আর একটা ফাইনাল রায় দিবে। এখন এই রায়টার মধ্যে আসামি কি হইতে পারে, আসামি দণ্ড হইতে পারে। দণ্ড মানে কি, সেন্টেন্স, সে অপরাধী হিসাবে কনভিকটেশনে আসলো, তার কনভিকশনটা কার্যকর করা হবে, কিভাবে এক্সিকিউশন করা হবে, এর যাবতীয় নিয়ম কানুন আমাদের সিআরপিসি তে দেওয়া আছে। অথবা যেটা হইতে পারে, যে আসামি খালাস পাইতে পারে, বিচারক বলে দিল যে প্রমাণ করা সম্ভব হয় নাই। যেমন আমরা বলছি যে ফৌজদারি মামলা, যিনি মামলা করেন রাষ্ট্রপক্ষকে প্রমাণ করতে হয়। তো এখন রায় প্রকাশের পরে যদি দণ্ড হয়, অপরপক্ষ আসামি পক্ষ আপিলে যাইতে পারে অথবা রিভিশনও যাইতে পারে। কারণ ফৌজদারি মামলায় রিভিউর কোনো অপশন কিন্তু নাই, ফৌজদারি মামলায় শুধুমাত্র সংবিধানের অধীনে সুপ্রিম কোর্টে একবার আপিল বিভাগে রিভিউ দায়ের করা যায়। নর্মাল ফৌজদারি মামলায় রিভিউর কিন্তু কোনো সুযোগ নাই। এই বেসিক নলেজটা একটু মনে রাখবেন। তো এইটা হচ্ছে আমাদের টোটাল একটা ফৌজদারি মামলা কিভাবে চলে। আর এইখানে যে শব্দগুলো আপনি পাইলেন, এই শব্দগুলাই আপনাকে বুঝতে হবে। টোটাল সিআরপিসির ভিতরে যখন আমরা ওয়ান বাই ওয়ান যাব, এই জিনিসগুলাই পাবো, আর কিছু না। আপনি বারবার প্রতিটা সেকশনে পাবেন যে অফেন্স শব্দটা পাবেন, এরপরে পাবেন আপনি কগনিজেবল অফেন্স, যে যখন একটা কগনিজেবল অফেন্সের সংবাদ পাবে। এরপরে দেখবেন যে আপনি একটা কমপ্লেইন্ট রিলেটেড অনেক কিছু পাবেন, ইনকোয়ারি রিলেটেড পাবেন, ইনভেস্টিগেশন রিলেটেড পাবেন, অ্যারেস্ট রিলেটেড পাবেন, যে একটা আসামিকে কিভাবে গ্রেফতার করা হবে, কতটুকু শক্তি প্রয়োগ করা যাবে, মহিলা হইলে কি হবে, অন্য জেলায় হইলে কি হবে। তার মানে আসামি গ্রেফতারের যাবতীয় বর্ণনা ওয়ান বাই ওয়ান সেকশন গুলাতে দেওয়া আছে। এটা ছাড়া সমন রিলেটেড আমরা বিস্তারিত পাবো, যে একটা সমন বা পত্র কিভাবে দিব, আসামি যিনি অভিযুক্ত তাকে না পাওয়া গেলে আমরা কিভাবে সাবমিট করব, বাংলাদেশের বাইরে কিভাবে সমন পাঠাবো, এইরকম নিয়ম কানুন গুলো আমরা পাবো। এরপরে আমরা বেসিক এই জিনিসগুলা যখন আমরা দেখতেছি, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, যদি আপনি সিআরপিসি বুঝতে চান, বাংলাদেশের আদালতের গঠনটা বুঝতে হবে। আপনি আদালতের গঠনটা না বুঝলে, যে মামলাটা কোন আদালতে দায়ের হচ্ছে, আপিল হবে কোন আদালতে, রিভিশন হবে কোন আদালতে, এইটা কিন্তু আপনার বুঝে আসবে না। তো এই জন্য সিআরপিসি বুঝার আগে অবশ্যই আদালতের গঠনটা যাতে আপনার একদম কোনো প্রকার কনফিউশন ছাড়া মনে থাকে, এই জিনিসটাকে বুঝতে হবে। তো দেখেন বাংলাদেশের মধ্যে আমাদের সর্বপ্রথম হচ্ছে একদম সর্বোচ্চরের যে উচ্চতর যে বিচার ব্যবস্থা, সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট। এই সুপ্রিম কোর্টের ভিতরে দুইটা শাখা, একটাকে বলে হচ্ছে যে আপিল বিভাগ, বা সংক্ষেপে আমরা আপিলের ডিভিশনকে এডি বলি। আরেকটা হচ্ছে হাইকোর্ট বিভাগ বা এসসিডি, হাইকোর্ট ডিভিশন। তাহলে সুপ্রিম কোর্টের ভিতরে দুইটা অংশ, আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ। তো মনে রাখবেন,
অনেক ক্ষেত্রে যখন আপনি লিখিত পরীক্ষা দিবেন, নানা প্রকার যেই প্রশ্নগুলোর মধ্যে হাইকোর্ট শুধু লিখলে আপনার কিন্তু মার্কটা কম আসবে। হাইকোর্ট বলে কোনো শব্দ বাংলাদেশে বর্তমানে নাই, সেটা হচ্ছে হাইকোর্ট বিভাগ। আর একটা হচ্ছে যে আপিল বিভাগ, এই জিনিসটা একটা মনে রাখবেন। আর নর্মালি যেমন ধরেন যে এই হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগের মাঝখানে ছাঁকনির মতো কাজ করে চেম্বার জজ আদালত বলে একটা আদালত, যেটা বারবারই কয়দিন পরেই আপনারা শুনেন যে প্রতি মাসে মাসে একজন করে বিচারক সেখানে চেঞ্জ হয়, নতুন নতুন নিয়োগ দেয়। এর মূল কারণটা হচ্ছে যেটা, এই যে হাইকোর্ট বিভাগে অসংখ্য মামলা যায়, তো এই মামলাগুলা থেকে ধরেন যে আপিল, ডিভিশন, রিভিউ, দেওয়ানি, ফৌজদারি, বিভিন্ন ট্রাইব্যুনাল থেকে, তো এইগুলা থেকে প্রতিটা মামলায় যদি আপিল বিভাগে যায়, এমনি তো আপিল বিভাগে আমরা জানি 1010 বছরও কিছু কিছু মামলা যাইতে পারে না। তো এই জন্য চেম্বার জজ বলে এখানে আরেকটা পৃথক কোর্ট আছে, প্রতিটা মামলায় আগে সর্বপ্রথম এখানে যায়। তো ওই চেম্বার জজ ডিসিশন নেন যে আপনার এই মামলার আপিলটা আপিল বিভাগ শুনবে কি শুনবে না। তার যদি মনে হয় শুনবে তাহলে সেটা যাবে, নাইলে সেখান থেকে রিজেক্ট হয়ে যায়। তার মানে হাইকোর্টের যে বিভিন্ন প্রকার আদেশ, প্রতিটা আদেশের বিরুদ্ধেই আপিল বিভাগে যাওয়া যায় না, আগে এই চেম্বার জজে যাইতে হয়, তখন চেম্বার জজ নিজে ডিসিশন নেন যে কি করা যাবে। তো এই জন্য এই আদালতের বিচারকরা দেখবেন যে প্রতি মাসে, 15 দিনে, 20 দিনে নতুন নতুন বিচারককে প্রধান বিচারপতি নিয়োগ দিয়ে থাকেন। এখন আসি আমরা আমাদের জেলা ভিত্তিক যে আদালত গুলা আছে, এইটা একটু মনে রাখবেন যে দেওয়ানি এবং ফৌজদারি দুইটা কিন্তু আদালত আছে আমাদের মধ্যে, দেওয়ানি এবং ফৌজদারি। তো সর্বপ্রথম এই এই যে আমাদের ফৌজদারি আদালতে যদি আমরা জানি, আমরা সবাই জানি যে দায়রা আদালত বলি। যদিও ঢাকা শহরে দেখবেন যে লেখা আছে সেখানে বাংলা এবং ইংরেজি দুইটা শব্দ ব্যবহার করতে আমাদের নানা প্রকার কনফিউশনে চলে আসে, যে মুখ্য, মহানগর, হাকিম, আদালত। তো নর্মালি এগুলো বাংলারও ভাষা না, ইংরেজিরও ভাষা না। নর্মালি আমরা ইংরেজিতে যেটা বলি সেটা হচ্ছে যে সেশন কোর্ট, আর এটা হচ্ছে আমাদের বাংলায় বলি যে দায়রা আদালত। তো এখন এই দায়রা আদালত আর একটা হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত। তাহলে ফৌজদারি মামলা বিচারের জন্য আমাদের জেলাগুলোতে দুই প্রকারের আদালত আছে, একটা হচ্ছে দায়রা আদালত, একটা হচ্ছে আমাদের ম্যাজিস্ট্রেট আদালত। আমরা জিআর মামলা করি আর সিআর মামলা করি, যে মামলাই করি আমাদের প্রতিটা মামলা, চাই সেটা যেই কোনো আকৃতি প্রকৃতির হোক, প্রতিটা মামলাই কার কাছে যাবে? এই ম্যাজিস্ট্রেট আদালতে যায়। পুলিশের এফআইআরটাও আমাদের কি হয়? ম্যাজিস্ট্রেট আদালতেই যায়। আপনি সিআর মামলা যখন দায়ের করতে যান, আমলি আদালতে যান। আমলি আদালত মানে যেই আদালত মামলাটা কগনিজেন্সে নেয়। এখন এই ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকদের সম্পর্কে একটু আমাদেরকে জানতে হবে। নর্মালি বাংলাদেশে আমরা জানি তিন প্রকারের ম্যাজিস্ট্রেট আছে: ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। এই তিনটা সিআরপিসির ভিতরে ঢুকলে আপনি পাবেন। তো থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেটের অস্তিত্ব কিন্তু বর্তমানে বাংলাদেশে নাই। বাংলাদেশে ম্যাজিস্ট্রেট হয় এই যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, যেটা সেকেন্ড ক্লাস থেকে শুরু হয়। বর্তমানে থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেটের কোনো কাজ নেই। তাহলে এই যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সে হচ্ছে সর্বনিম্ন। তো নর্মালি সে কোনো মামলা আমলে নিতে পারে না, কগনিজেবল মামলা কোনো মামলাই সে আমলে নিতে পারে না। তবে বিশেষভাবে যদি তাকে ক্ষমতা দেওয়া হয় তবেই নিতে পারে সকল মামলা। এই যে আমাদের ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট আছে, যাকে আমরা বলতেছি যে চিফ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আর যদি মহানগরে হয় তখন আমরা বলি যে সিনিয়র মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এই আদালতটার নামই হচ্ছে আমলি আদালত, মানে যে কোনো মামলা সে কগনিজেন্সে নিতে পারে। এই বেসিক জিনিসটা মনে রাখবেন। তাহলে মামলাগুলা যে আমলি আদালত, প্রতিটাই হচ্ছে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত। শুধুমাত্র যারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারা কোনো মামলা আমলে নিতে পারে না। আমলে নেয় ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে শুরু হয়। তো এরপরে এই ম্যাজিস্ট্রেট যখন মামলাটা আমলে নেওয়ার পরে, ধরেন ধরেন যে কি হইলো, সেক্ষেত্রে রিমান্ড সিমান্ড সবকিছু হয়ে গেল, এফআইআরটাও সাবমিট হইলো, চার্জশিটও দাখিল হইলো। তারপরে এই ম্যাজিস্ট্রেট তখন ডিসাইড করেন যে মামলাটা যাবে কার কাছে, বিচারটা হবে এখন কার কাছে। বিচারটাকে কোনো ম্যাজিস্ট্রেট বরাবর যাইতে পারে না, দায়রা আদালতে যাবে। এখন এটা কোথায়? ওই যে সিআরপিসির আমরা শিডিউল দেখাইলাম, ওই শিডিউল দেখে তখন উনি ঠিক করে দেন। যদি হত্যা মামলা হয় তখন সে কি করে? এইখানে দায়রা আদালতে পাঠায় দেয়, তখন দায়রা জজ বিচারটা করে। আর যদি যেমন দেখেন যে কোনো একটা জুবেনাইল সম্পর্কে বিচার হয়, তখন এই ম্যাজিস্ট্রেট কি করে? সেটা এই যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে পাঠায় দেয়, কারণ আমরা জানি জুবেনাইলের বিচার কে করবে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তার মানে আমলি আদালত প্রতিটা মামলা আমলে তো নিতে পারে, প্রতিটা মামলা বিচার করতে পারে না। কোন মামলাটা কোন আদালতে বিচার হবে সেটা সিআরপিসির শিডিউল অনুযায়ী সে তখন ওই ওই আদালতে কি করে দেয়, সেগুলোকে ট্রান্সফার করে।
তখন কোন আদালতে কিভাবে করবে, সিআরপিসি তে এরকমও বিধান দেওয়া আছে যে কোন মামলাটা কার কাছে যাবে, এইরকম ট্রান্সফারেরও আমরা বিধান পাবো। টোটাল আমরা ম্যাজিস্ট্রেট আদালতে দেখেন যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একজন পাবো। এরপরে তাকে সহযোগিতা করার জন্য একাধিক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকতে পারে, একজন, দুইজন, তিনজন, 10 জনও থাকতে পারে, সেটা নির্ভর করে ওই আদালতের উপর, সেটা নির্ভর করে করে যে আইন মন্ত্রণালয়ের উপর যে তারা আসলে কতজন করে রাখতে চাচ্ছে। তাহলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আর তাকে সহায়তা করার জন্য হচ্ছে যে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আর বাই ডিফল্ট থাকতেছে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, যাকে আমরা বলতেছি যে যিনি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আর একটা হচ্ছে আমাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আর যারা থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট বাংলাদেশে বর্তমানে অস্তিত্ব নাই। তাহলে আমরা তিন প্রকারের ম্যাজিস্ট্রেট দেখলাম, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী। তাহলে তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেটের অস্তিত্ব নাই, ওইটা আপনি বাদ দেন। দ্বিতীয় শ্রেণী হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, যে বাই ডিফল্ট কোনো মামলা আমলে নিতে পারে না। তাহলে মামলা আমলে কারা নেয়? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। এই প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকেই আমরা, ম্যাজিস্ট্রেট আদালতকেই বলা হয় আমলি আদালত। আর এই যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছেন, বাই ডিফল্ট উনি কি? বাই ডিফল্ট হচ্ছে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, এই জিনিসটা মনে রাখবেন। এখন এই যদি আমরা দায়রা আদালতে যাই, দায়রা আদালতে তিন প্রকারের বিচারক পাবো। একটা হচ্ছে দায়রা জজ। আর এই দায়রা জজকে সহায়তা করার জন্য একজন, দুইজন, তিনজন, 5 জন, 10 জন, 20 জন অতিরিক্ত দায়রা জজ থাকতে পারে, সেটা আদালতের উপর নির্ভর করে। আর আরেকটা হচ্ছে আমাদের এই যে যুগ্ম দায়রা জজ। তাহলে দায়রা আদালতে বিচারকের ক্যাটাগরি হচ্ছে তিনটা: দায়রা, অতিরিক্ত দায়রা এবং যুগ্ম। এই তিনটা নাম অবশ্যই মুখস্থ রাখতে হবে আপনাকে। আর ম্যাজিস্ট্রেট আদালতে যদি আমরা বিচারকের ক্যাটাগরি দেখি, তাহলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এই হচ্ছে ফৌজদারি মামলার বর্তমানে বাংলাদেশের যে স্ট্রাকচার সেটা। এখন একই রকম ওই একই জায়গায় দেখবেন যে দেওয়ানি এবং ফৌজদারি দুটা মামলাই কিন্তু চলে। তো দেওয়ানির ক্ষেত্রে যদি একটু বেসিক নলেজটা নেই, আমাদের জেলা জজ আদালত এবং দেওয়ানি আদালত পূর্বে এরকম ভাবেই ভাগ ছিল। কিন্তু বর্তমানে আমাদের ওই আইনটা চেঞ্জ করে বলতেছে যে না, টোটাল 5 জন বিচারক থাকেন আমাদের দেওয়ানি মামলা বিচার করার জন্য: জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, যুগ্ম জেলা জজ, সিনিয়র সহকারী জজ এবং সহকারী জজ। তো আমরা কি করি? টাকার উপর ভিত্তি করে এই 3 জনের কাছে আমরা মামলা দায়ের করি। যেমন আমলি আদালতে আমরা ফৌজদারি মামলা দায়ের করছি, এই দেওয়ানি আদালতের এই 3 জনের কাছে আমরা 15 লাখ, 15 থেকে 25, 25-এর বেশি, এদের উপর ভিত্তি করে এই 3 জনের যে কোনো একজনের কাছে আমরা মামলা দায়ের করি। এখন এদের থেকে যেই অভিযোগগুলা আসে, আপিলগুলা আমরা তখন ওই জেলা জজ আদালতে দায়ের করি। একই রকম ভাবে এখানে যদি ম্যাজিস্ট্রেট আদালতে যদি আপনার কোনো মামলা চলে, তার বিরুদ্ধে আমরা দায়রা আদালতে কি করি? আমরা আপিল গুলা দায়ের করি। আর যদি কোনো মামলা দায়রা আদালতে চলে, তার বিরুদ্ধে আমরা ওই হাইকোর্টে গিয়ে আপিল দায়ের করি। এটা হচ্ছে আইনের বেসিক নিয়ম। এখন এই বিচারকরা নর্মালি বাংলাদেশে যে সহকারী জজ নিয়োগ দেওয়া হয় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষার মাধ্যমে, তো সহকারী জজ থেকে তাদেরকে ট্রান্সফার করা হয়, বদলি করা হয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসাবে। তার মানে ব্যক্তি একটাই। যারাই বিচারক হিসাবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষা পাশ করেন, তারা সর্বপ্রথম দেওয়ানি মামলা জন্য সহকারী জজ হিসাবে নিয়োগ পান। কিছুদিন পরে তাদের মধ্যে যাদেরকে ভালো লাগে তাদেরকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে ট্রান্সফার করা হয়। এরপরে সর্বনিম্ন 4 বছর যদি সে কি করে? চাকরি করে। সর্বনিম্ন 4 বছর চাকরি করার পরে তাকে সিনিয়র সহকারী জজ হিসাবে পদোন্নতি চাইলে দিতে পারে। দিতে হবে এমন কোনো কথা না। তার মানে আপনার এলাকার যে সহকারী জজ আছেন, সে 4 বছর পর্যন্ত সহকারী জজই থাকবে, তার কোনো প্রমোশন কিন্তু নাই। এখন 4 বছর পরে তার বিচারিক জীবন শুরু হওয়ার থেকে 7 বছর পর্যন্ত সে কি সিনিয়র সহকারী জজ হইতে পারে। 7 বছরের কমে কেউ সিনিয়র সহকারী জজ কিন্তু হইতে পারতেছে না। এরপরে যেটা হচ্ছে যে কারো চাকরি জীবনে যদি সে 7 বছর যদি পূর্ণ করে একজন জজ, তাহলে সে যুগ্ম জেলা জজ হিসাবে প্রমোশন পাইতে পারে। সবাই যে পাবে এমন কোনো কথা না। সর্বনিম্ন 7 বছর যদি সে চাকরি জীবন অতিবাহিত করে, তারপরে চাইলে সে যুগ্ম জেলা জজ হিসাবে কি পাইতে পারে? প্রমোশন পাইতে পারে। আর সর্বনিম্ন যদি 10 বছর একজন যুগ্ম জেলা জজ হিসাবে চাকরি করে, তার প্রমোশন অতিরিক্ত জেলা জজ হিসাবে হইতে পারে। আর সর্বনিম্ন 13 বছর যদি চাকরি জীবন হয়, তখন সে একজন জেলা জজ হিসাবে প্রমোশন পাইতে পারে। তার মানে যারাই একজন জেলা জজ, তার মানে আপনি বুঝতেই পারতেছেন যে সর্বনিম্ন 13 বছর তার চাকরি জীবন অতিবাহিত হয়েছে, কারো কারো ক্ষেত্রে 20 বছরও হইতে পারে।
তো এইটা হচ্ছে আমাদের বর্তমান বাংলাদেশের একটা বেসিক আদালতের স্ট্রাকচার। আপনি সিআরপিসির ভিতরে যাওয়ার পূর্বে এই বেসিক জিনিসগুলো অবশ্যই অবশ্যই একবার লক্ষ্য করবেন, পড়বেন। প্রয়োজনে এই যে ফৌজদারি মামলা দায়েরের চার্ট লিখে আপনি সেখানে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ইনফরমেশন গুলা সাবমিট করবেন। যেমন এখানে আমরা পৃথক করে লিখে দিয়েছি যে একটা ফৌজদারি মামলা চালু হয় মামলা দায়েরের মাধ্যমে। এটা থানায় হইতে পারে, আদালতে হইতে পারে। তারপর তার তদন্ত বা ইনভেস্টিগেশন শুরু হবে। এরপরে আসামির বিরুদ্ধে যে অভিযোগ পাওয়া গেল এগুলো নিয়ে সে আদালতে সাবমিট করে দিবে। তো আদালত যদি অভিযোগ আমলে নেন, সে কি করবেন? সাক্ষ্য গ্রহণ করবেন। তারপরে আসামির যদি কিছু বলার থাকে তার থেকে শুনবেন যে সেলফ ডিফেন্স সে যদি নিতে চায় সে কি বলতে চায়। এরপরে উভয় পক্ষের মধ্যে যুক্তি তর্ক হইতে পারে। যা হওয়ার হইলো, এই পরে আদালত একটা রায় প্রকাশ করবেন। রায় আসামি খালাস পাইতে পারে, যদি খালাস পায় তাহলে সে মুক্তি পাবে, অথবা তার সেন্টেন্স বা দণ্ড হইতে পারে। আর এই যদি দণ্ড হয়, সেক্ষেত্রে তারা যদি আপিলে না যায় দণ্ড কার্যকর করা হবে, এক্সিকিউশন করা হবে। অথবা রায়ের পরে চাইলে আপিলেও যাইতে পারে, অথবা রিভিশনে যাইতে পারে। আমরা জানি ফৌজদারি মামলায় রিভিউর কোনো সিস্টেম নাই। আর এই আপিল পরবর্তী সময় নিষ্পত্তি হবে। তো এই হচ্ছে টোটাল আমাদের ফৌজদারি যদি বলি, সিআরপিসির বেসিক নলেজটা যখন আপনার থাকবে, এরপরে যখন আপনি ভিতরে সেকশন বাই সেকশন যাবেন আপনার জন্য আরো সহজ হবে। আর পাশাপাশি আরেকটা জিনিস আমরা যেটা বলে দিতে চাই যে আসলে এই সিআরপিসি তে মনে রাখবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাদা, বিচারিক ম্যাজিস্ট্রেট আলাদা। পূর্বে আমাদের 2007 সালের পূর্বে একই সাথে ছিল। তো ওই জন্য যখন আপনি পড়তে যাবেন মোটামুটি 106 থেকে শুরু করে যদি 148 পর্যন্ত যে সেকশন গুলা আছে, এই টোটাল সেকশন গুলাই মোটামুটি হচ্ছে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিচার। তার মানে এই ধারাগুলা আমরা পৃথক ভাবে যখনই পড়বেন এগুলা পৃথক ভাবে পড়বেন। তাহলে আপনার কাছে টোটাল কনসেপ্টটা বুঝে আসবে যে সিআরপিসির মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের রিলেটেড আমার কি আছে, সেগুলো আমি আগে পৃথক করে নিব। তাহলে 106 থেকে 148 এই সেকশন গুলা বা এই ভাগটা হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের। এই নির্বাহী ম্যাজিস্ট্রেট গুলো আমাদের জেলা প্রশাসকের কার্যালয়ে থাকে, এটা মনে রাখবেন। এটা আপনারা ওই আদালত চত্বরে থাকে না। নির্বাহী ম্যাজিস্ট্রেট যেমন এসিল্যান্ডও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন, ইওনও দায়িত্ব পালন করেন। এমনকি জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন আবার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছে। আমাদের এই যে জায়গা জমির সামান্য বিরোধ অথবা নানা প্রকার হুমকি ধমকি, অর্থাৎ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত বলতে আপনি ওই জেলা প্রশাসকের কার্যালয়ের ভিতরে আদালতকে বুঝবেন। আমাদের প্রচলিত যে আদালত সেটা কিন্তু না। তাহলে 106 থেকে 148 এটা হচ্ছে আমাদের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট রিলেটেড আলোচনাটা করে। তাহলে আপনি আজকে থেকে যখনই সিআরপিসিটা পড়বেন, ভিতরে ঢোকার আগে এই বেসিক নলেজটা যদি আপনার ক্লিয়ার না হয়, আপনি বারবার চেষ্টা করবেন, বুঝার চেষ্টা করবেন যে অপরাধ জিনিসটা কি, অফেন্স জিনিসটা কি। সিআরপিসি ডেফিনেশন বের করে পড়বেন, সেখানে যে অফেন্স কি, যে কোনো কাজ করা অথবা কোনো কাজ থেকে বিরত থাকা, আইনগতভাবে যেটা অপরাধ সেটাই হচ্ছে অপরাধ। নর্মালি আমরা মামলা দায়ের করার কাজে অপরাধকে দুইটা শ্রেণী পাই, কগনিজেবল হইতে পারে, নন কগনিজেবল হইতে পারে। আবার জামিনের ক্ষেত্রে আমরা দুইটা পাই, বেইলেবল হইতে পারে, নন বেইলেবল হইতে পারে। ওই মামলার আপোষের ক্ষেত্রে আমরা দুইটা পাবো, সেটা কম্পাউন্ডেবল হইতে পারে, নন কম্পাউন্ডেবল হইতে পারে। এই বেসিক নলেজটা যাতে আপনার থাকে। আর প্রতিটা মামলার ক্ষেত্রে আপনি তিনটা ভাগে আমরা সিআরপিসিটা ভাগ করে পড়বো নর্মালি। সেটা হচ্ছে যে বিচারের পূর্বের অবস্থা, অর্থাৎ প্রি ট্রায়াল প্রসিডিং। প্রি ট্রায়াল প্রসিডিং এর মধ্যে কি আসবে? আমাদের এই যে মামলা দায়ের, এই যে পুলিশের ইনভেস্টিগেশন, মামলাটা কোথায় দায়ের হবে, এই রিলেটেড আসামিকে কিভাবে আদালতে উপস্থাপন করা হবে, আসামিকে না পাওয়া গেলে আমরা কিভাবে প্রোক্লামেশন করব, তার হুলিয়া জারি করব। এই জিনিসগুলো আমরা এক ভাগে পড়ব। আর ট্রায়াল পর্যায়ে আমরা এই বিচারটা কিভাবে হচ্ছে এটা পৃথকভাবে পড়ব। আবার বিচারের পরে নানা প্রকার আবার আপিল আছে, রিভিউ আছে, রিভিশন আছে, দণ্ড কার্যকরের ক্ষেত্রে নানা প্রকার কর্মকাণ্ড আছে, সেগুলা পড়বো। তো নর্মালি এই তিনটা ভাগে যখন আপনি সিআরপিসি পড়বেন, যদিও আপনার মোটামুটি 3 থেকে 4 দিন সময় লাগে একটা সিআরপিসি, আপনি যতই পারেন তারপরও 4 দিন আপনাকে সময় দিতে হবে টোটাল সিআরপিসিটাকে আপনার বুঝে আসার জন্য। আজকের এই ভিডিওটা প্রয়োজনে আপনি আরো একবার দেখবেন, নিজে একবার বোঝার চেষ্টা করবেন। 3-4 বার দেখার পরে আপনার অবশ্যই অবশ্যই কিন্তু বুঝে আসবে। এরপরে যখন আমরা সিআরপিসি তে সেকশন বাই সেকশন পড়ব, অনেক সেকশন আছে, কিন্তু যেহেতু পরীক্ষা নিকটবর্তী আমরা টু দা পয়েন্ট সেকশন গুলা পড়ার চেষ্টা করব।
তো সেখান থেকেই আমরা উপকার পেতে পারবো। আর এই পিডিএফটাও আমি দিয়ে দিব, সময় স্বল্পতার কারণে আসলে এটা ভালো করে এডিট করা হয় নাই। তবে আমরা যেটা বলবো যে আপনি পড়াশোনার সাথে সাথে বাস্তব কিছু অবস্থাও চিন্তা করবেন, যে বাস্তব আমাদের আশেপাশে যেইভাবে একটা মামলা দায়ের হয়, যেইভাবে আসামিরা জামিন পায়, যেইভাবে কি করে পুলিশ গ্রেফতার করে, এই জিনিসগুলা যদি একটু চোখ কান খোলা রাখেন, দেখবেন যে আপনার জন্য সিআরপিসিটা ইজি হবে। কারণ সিআরপিসি হচ্ছে একদম সম্পূর্ণ বাস্তব, আপনার চোখের সামনে প্রতিদিনই ঘটতেছে। তো আজকে এ পর্যন্তই, যদি কারো প্রশ্ন থাকে